ছবি তৈরি করতে গিয়ে যাদের অবদান অনস্বীকার্য, ক্যালাইডোস্কোপ এবং সমীরণ ছাড়া অবশ্যই কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী এবং নেপথ্যে যারা ছিলেন, যেমন সিনেমাটোগ্রাফার বা এডিটর বা মিউজিক ডিরেক্টর বা আর্ট ডিরেক্টর এবং যারা প্রযোজনা নিয়ন্ত্রণ করেন তাঁরা, এটা সবার মিলেই ছবিটা তৈরি হয়েছে। এবং ছবি চলাকালীনও আপনারা জানেন এই ছবির অভিনেতা অভিনেত্রীরা যে মননের সঙ্গে, যে অভিনিবেশের সঙ্গে ছবিটা করেছে, যেটা প্রয়োজন ছিল পুতুল নাচের মতো একটা গভীর উপন্যাসকে চলচ্চিত্রায়নের জন্যে, বা সেই চরিত্রগুলো যেগুলো আমাদের বাঙালির মননে, বাঙালির ইতিহাসে গভীরভাবে প্রথিত হয়ে আছে, আমাদের যাপনের সঙ্গে জড়িয়ে রয়েছে, যে শশী, যে কুসুম, যে যাদব পণ্ডিত, যে গোপাল বা সেনদিদি বা মতি, কুমুদ, এরা সব আমাদের খুব বড় বড় চরিত্র সাহিত্যে। এবং সেই চরিত্রগুলোকে রক্তে মাংসে আনা একটা কঠিন কাজ, পরিচালকের তো বটেই, যে যারা অভিনয় করেন তাদের কাছে আরও শক্তি, আরও শক্ত সেই কাজটা। খুব ছোটবেলায় পড়েছি পুতুল নাচের কথা। ছোটবেলায় মানে আসলে যখন কিছু বুঝিও নি, এটা করতে হয়, উপন্যাসটা সবাই পড়ে, আমারও করতে হবে, কিন্তু এই চরিত্র যে করবার সৌভাগ্য আমার কখনো হবে সেটা আমি ভাবতে পারিনি। লালদার সঙ্গে কাজ করবার খুবই আগ্রহ ছিল, কিন্তু লালদা যে এমন একটা চরিত্রের জন্য আমাকে বলবেন, সেটি আসলে আমার জন্য একটা বিশেষ পাওয়া। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা 90 বছর হয়ে গেল, এখন রিলিজ করছে, ভীষণ রেলেভেন্ট, ভীষণ আধুনিক, ভীষণ মডার্ন, ভীষণ এম্পাওয়ারিং ক্যারেক্টার। আমার দেখা কুসুম চরিত্রটি, আমি অনেক এম্পাওয়ারিং ক্যারেক্টার করেছি, কিন্তু কুসুমের চরিত্র আমার মনে হয় ভীষণ আরাধ্য যে কোনো অভিনেতার জন্য। জয়া ভারতবর্ষের যে প্রথম ছবিটা করেছিল আবর্ষ, সেই ছবিতেও আমার সাথে অভিনয় করেছিল। আমি খুবই গর্বিত এবং আমি খুবই খুশি যে জয়ার মতন একজন অত্যন্ত সুদক্ষ অভিনেত্রীর সঙ্গে আমি এতগুলো কাজ করতে পেরেছি। আমি জয় চ্যাটার্জি বলে একটা সিনেমা আমরা করেছিলাম এবং এখন পুতুল নাচের ইতিকথা। আমি একজন অভিনেতা হিসেবে মনে করি ক্যামেরা একবার অন হয়ে গেলে দুজন অভিনেতা বা যে কজন ফ্রেমে আছেন তাদের মধ্যে যে লেনদেনটা, তাতে না অভিনয় ভালো হয়। আমি সবসময় দেখেছি যে আমার আশেপাশে যদি ভালো সুদক্ষ অভিনেতারা থাকেন তাহলে আমার অভিনয়ের মান বোধহয় ভালো হয়। তো সেটা জয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমার কাছে কিন্তু চিত্রনাট্য এবং পরিচালকের ভিশন, আমি যতদূর বুঝেছি, সেটাই কিন্তু মুখ্য। আমি জানি যে সেটা একটা কালজয়ী উপন্যাস থেকে নেওয়া হয়েছে, কিন্তু উপন্যাসটা আমার কাছে কিন্তু গৌণ, কারণ উপন্যাস থেকে তো সিনেমা হয় না, চিত্রনাট্য থেকে সিনেমা হয়। ভালো উপন্যাস পড়া থাকলে ভালো, কিন্তু উপন্যাস যদি পড়া না থাকে, আমি ব্যক্তিগতভাবে কিন্তু ইচ্ছে করি উপন্যাস পড়বো যাতে কোনো কনফিউশন না হয়। আমার কাছে কিন্তু বলা যেতে পারে বাইবেল সেটা হচ্ছে চিত্রনাট্য এবং পরিচালকের ভিশন, আমি যত বুঝেছি। আমাদের জীবনে চলার পথে যে প্রত্যেক পদে পদে কিছু চয়েসেস মেক করতে হয় আমাদেরকে, এই চয়েসটা মেক যেটা করলাম সেটা না করলে জীবনটা কি হতে পারতো, আর যেটা করলাম সেটা করে জীবনটা কি হলো। এই যে প্রত্যেকদিন একটা করে চয়েসকে লিড করা, এটা তো আজও আমাদের জীবনে সত্যি, এবং সেইটা একটা বড় পার্ট আমার মনে হয় পুতুল নাচের ইতিকথার মধ্যে, যে এভরি টাইম ইউ হ্যাভ টু চুজ সামথিং যেটা তোমার জীবনকে অন্য অন্য দিকে নিয়ে চলে যায়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী হোক বা ঋত্বিক ঘটকের অযান্ত্রিকী হোক, এই দুটি সবই গল্প উপন্যাস ভিত্তিতে করা, এবং সত্যজিৎবাবুর অনেক গল্পই উপন্যাস, ছবি উপন্যাস ভিত্তিতে করা। অনেকেই জানেন যে উপন্যাস থেকে চলচ্চিত্র করতে গেলে একটা বড় রকমের পরিবর্তন ঘটে, দুটো রূপান্তর ঘটে, কারণ দুটো মাধ্যম আলাদা, দুটো মাধ্যমের প্রয়োজন আলাদা, দুটো মাধ্যমের দর্শক আলাদা, পাঠক আলাদা। ফলত অনেক পরিবর্তন করতে হয়েছে, পুতুল নাচও করতে হয়েছে। এখন সেই পরিবর্তনগুলো মানুষ কীভাবে নেবেন, আমি বলতে পারি আমি শশীর গল্প বলেছি পুতুল নাচের ইতিকথা, শশী কুসুমের গল্প বলেছি, যাদব পণ্ডিতের গল্প বলেছি। কেন উপন্যাসের যে বিশাল প্রেক্ষিত, সবটা তো চলচ্চিত্রে আনা যায় না।
ফলে সেই জায়গাটাতে আমার একটা চয়ন আছে, চয়েস। পুতুল নাচের রীতিকথা এই সিনেমার শুটিংটা আমরা বেশ কিছুদিন আগে করেছিলাম বিভিন্ন কারণে, কখনো ফেস্টিভ্যাল, কখনো সম্পাদনার কাজে, কখনো অন্যান্য কাজে হয়তো একটা অপেক্ষা ছিল। এবার দর্শকদের অপেক্ষা কতটা সেটা জানার তো একটা আগ্রহ আমাদের আছেই, কিন্তু আমরা যারা অভিনয় করেছি ছবিটিতে বা এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত আছেন, সেটি ছবির প্রযোজক হতে পারেন, ছবির কলাকুশলী হতে পারেন, ছবির অভিনেতা হতে পারেন, যারা সবাই মিলে ছবিটি বানিয়েছেন, আমাদেরও একটা অপেক্ষা থাকে। কারণ আমরা যখন কোনো সিনেমা বানাই আমাদের মনে হয় যে কখন দর্শকরা দেখবেন, তারা তাদের মতামত জানাবেন। একটা গন্ডগোল হচ্ছে যে আমরা অনেকক্ষণ উপন্যাসটি নিয়ে কথা বললাম, ছবিতে কি নাচ আছে না আছে, কতটা উপন্যাসের সঙ্গে সামঞ্জস্য আছে, ছবি না দেখে আপনারা তো কেউ ছবি দেখেননি, সেই আলোচনাটা খুব একটা হয়তো করা যাবে না। আমার যেটা বলার সেটা হচ্ছে পুতুল নাচের ইতিকথা তো একটা রূপক, একটা যাকে বলে মেটাফর। তো এই শিরোনামটার মধ্যেই অন্তর্নিহিত রয়েছে কিন্তু একটা বেশ গভীর অর্থ বা তাৎপর্য। এই ছবিটায় ও যখন আমাকে ডাকে, ওর সঙ্গে কাজ করার একটা সুবিধে, ও প্রথমেই বলেছে এই ছবিটা অনেক দিন ও নিজে যাপন করেছে এই ছবিটার সঙ্গে। তো অভিনেতা হিসেবে সুবিধেটা হয়েছে ও মোটামুটি মাথা থেকে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা চুল সমেত ওই চরিত্রটা ওর জানা, অতএব আমাকে হোমওয়ার্ক করতে হয়নি, খুব সোজা কথা। আমি জানি লাল ডেকেছে, ওর পুরো হোমওয়ার্ক করা আছে। আমি ওকে জিজ্ঞেস করেছি শুটিংয়ে গিয়ে কি ভেবেছিস বল। ও যেটা ভেবেছে গোপাল সম্পর্কে সেটাও বলেছে। এবার আমি সেটা করার চেষ্টা করেছি। লাল জানতো যে ও যেটা ভেবেছে আমি হয়তো করতে পারবো, সেই জন্যই আমায় নিয়েছিল। আমি যদি না পারতাম ও আমায় নিত না, অন্য কাউকে নিত। ওর কাস্টিংটা অসম্ভব ভালো। তো খুব কিছু বলতে পারবো না আমি, তবে হ্যাঁ, আবিরের সঙ্গে কাজ করা তো সবসময় আমার জন্য খুব কমফোর্টেবল, খুব আরামের। আর ভালো অনেক গুণী গুণী অভিনেতারা এখানে অভিনয় করছে, যাদেরকে কোয়ার্টিস্ট হিসেবে পেয়েছি। লালদা আছেন, আমি নিশ্চিত ছিলাম যে এই ছবিটি একটি জায়গায় গিয়ে দাঁড়াবে এবং সেটি যে খুব ভালো কিছু, কারণ ওটা আমি অলরেডি রটরেমে দেখেছি। ছবিটা আমার দেখা হয়েছে। আসলে ছবি হিসেবে এটা খুবই উঁচু জায়গায় থাকবে। পুতুল নাচের উপন্যাসটার পরে যখন সুমন মুখোপাধ্যায় লালদা আমাকে প্রথমবার স্ক্রিপ্টটা শোনান, আমি একটু অবাক হয়েছিলাম যে হঠাৎ আমাকে শশীর চরিত্র কেন, একটু ভয়ও পেয়েছিলাম, বাট আমার নির্ভরতা ছিল যে লালদা শুধু একজন পরিচালক নন, একজন শিক্ষক, ঠিক আমাকে যে পাঠটা করিয়ে নেবেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এত চর্চিত একটি উপন্যাস পুতুল নাচের ইতিকথা, মালিক বন্দ্যোপাধ্যায়, কেন জানি না আমি কিন্তু যে স্ক্রিপ্টের যে অংশ, যেটা মানে একজন পরিচালক যে ছবিটা যেভাবে দেখাতে চাইছে, আমি স্ক্রিপ্টটার সঙ্গে বেশি আইডেন্টিফাই করতে পেরেছি। শশীর অন্তর্দ্বন্দ্ব হতে পারে, শশীর টানাপোড়েন হতে পারে, শশী বাইরে কলকাতায় পড়াশোনা করেছে, তারপরে গ্রামে গেছে, সে বাইরে যেতে চায়, এবার গ্রামের যে শিকড় তাকে টানছে, অথচ সে বাইরে যেতে চায়। এই যে সারাক্ষণের যে নিজের মধ্যে যে লড়াইটা, এটা শুধু আমায় ভাবিয়েছে বলে ভুল হবে, এটা কোথাও আমার মধ্যেও সঞ্চয় দিতে, আমার মধ্যেও কোথাও আছে বলে আমি আইডেন্টিফাই করতে পারছি। কুসংস্কার তো আরো বেশি করে ঘিরে ধরছে আমাদের, আমার মনে হয় আমরা পেছন দিকে হাঁটছি। সংস্কার ভালো, কুসংস্কার কখনোই ভালো না। এবং মুছে তো যাইনি, আমার মনে হয় আমার নতুন করে একটা বিগ ওয়েভ আসছে কুসংস্কারের, ছেয়ে গেছে একদম। ভালো বাংলা হলো না, ছেয়ে গেছে তা যেটা বলতে চাইছি যে ছড়িয়ে পড়েছে সব জায়গায় কুসংস্কার আরো বেশি বেশি করে। সেখান থেকে বেরোতে হবে নিজেকেই, এবং তার জন্য শিক্ষার আরো বেশি বেশি প্রয়োজন। আমাদের দেশের, আমাদের রাজ্যের প্রতিটা সন্তান যাতে সুশিক্ষিত হতে পারে, সেই দায়িত্ব আমাদের সবাইকেই নিতে হবে। আমার চরিত্রটা নিয়ে কি বলবো, এই নিয়ে এই ধরনের একটা হচ্ছে যে এই ধরনের গ্রাম্য পণ্ডিত, পোড়া পণ্ডিত, তার খুব এটাকে ইন্টারপ্রেট করা যায় একভাবে যে এই যে যাদব পণ্ডিত উনি খুব কুসংস্কার আচ্ছন্ন, সেটা একটা যেমন দিক। আমি কিন্তু আরেকটা দিক দেখি এবং সেটাকে তুলতে চেষ্টা করেছি যে উনি প্রচন্ড আত্মবিশ্বাসী। উনি যেটা বিশ্বাস করেন সেটা হয়তো অনেকের কাছেই হয়তো সেটার কোনো মানে নেই, উনি কিন্তু সেই বিশ্বাসে, সেই প্রত্যয়ে
প্রচন্ড দৃঢ়। সমসাময়িক শব্দটা, এটা কিন্তু কোনো কোনো লেখা, কোনো কোনো উপন্যাস, কোনো কোনো চরিত্রের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায়। কারণ আমাদের যেন বহু বছর পরে পড়লেও মনে হয় হ্যাঁ এই মানুষগুলো, এই অনুভূতিগুলো, এই দ্বন্দ্বগুলো এখনো আমাদের মধ্যে আছে। হয়তো তার ফর্মটা, তার ইফেক্টটা, তার যে যাপনটা একটু একটু বদলে গেছে। এমন একটা কঠিন সময় আমরা তখন পেরিয়ে এসেছিলাম 1.5-2 বছর, যখন নাকি আমাদের নিয়ম করা হয়েছিল মানুষে মানুষে মেলা চলবে না, সেটাই নাকি সব থেকে বড় ঝুঁকি বেঁচে থাকার জন্য। আমাদের আমরা যখন পাঠ করেছি পড়েছি আমরা উপন্যাসটা, তখন যত রকম মানুষ আসলে তত রকমভাবে তাদের ভিজুয়াল এবং তাদের মতো করে এই ছবি, এই ছবির চরিত্রগুলো, সেগুলো তাদের মতো করে তারা ধারণ করে নেয়। কিন্তু যখন হলে গিয়ে চরিত্রায়নগুলো দেখে বা চরিত্রগুলোকে দেখে, তখন নানান রকম প্রশ্ন থাকে, নানান কিছু থাকে। অনেকে খুব মানে মনক্ষুণ্ণ হয়, হলো না এটা এমন, এটা তো এমন হওয়ার কথা ছিল, উপন্যাসে বেশি ভালো ছিল, সেটা তো এখানে দেখতে পেলাম না। আমার এর আগেও সাহিত্য নির্ভর কিছু কাজ করবার, ভালো কিছু কাজ, খুবই সিগনিফিকেন্ট কিছু কাজ করবার, 2-1টি করার অভিজ্ঞতা হয়েছে। তো সেখান থেকে আমি বলছি, কিন্তু আমাদেরকে এটা সকলকেই মাথায় রাখতে হবে যে সেটি একটা ভিন্ন মাধ্যম এবং এটি টোটালি আরেকটি একেবারে ভিন্ন মাধ্যম। এবং চরিত্রের নিরিখে যখন দেখতে যাবে, তখন নানা রকম কথা মাথায় এলেও আমরা যখন পুরো ফিল্মটি যে ক্যানভাসে আমরা দেখব, তখন সবগুলো চরিত্রকে ঠিক করে হাজির করা, গল্পের ওপরে পুরোপুরি মানে জাস্টিফাই করা গল্পটিকে, এবং সিনেমাটিক লাইসেন্স সমস্ত কিছু নিয়ে কিন্তু তৈরি হয় এই পুতুল নাচের রীতিকথার মতো ছবিগুলো। আমি বিশেষ করে পুতুল নাচের রীতিকথার কথা বলছি, এই ছবিটি নির্মাণ হয়েছে সেভাবেই। তবে উপন্যাস যখন পড়েছিলাম, কেন জানি না, যখন আমি চিত্রনাট্যটা পড়লাম, তখন যেন আমি আরো বেশি করে, যেটাকে আমরা এখন বলি না আইডেন্টিফাই, হয়তো শশী চরিত্রের সঙ্গে আরো বেশি করে নিজেকে মেলাতে বা চেনাতে পারলাম। হ্যাঁ, আমার মধ্যেও কোথাও একজন শশী হয়তো আছে। এটা এই সিনেমা করেছি বা এই সিনেমার প্রমোশন সামনে 1 আগস্ট রিলিজ বলে আলাদা করে বলছি না, কিন্তু এই অন্তর্দ্বন্দ্ব এবং সারাক্ষণ নিজের সঙ্গে নিজের কথা বলা, কোথাও গিয়ে কখনো মনে হওয়া যে আটকে পড়ছি, আবার কখনো মনে হয় বহির্বিশ্ব আমাকে ডাকছে, কখনো আমার মনে হয় এই শিকড়গুলো তো আমাকে টেনে ধরছে, এটা কোথাও গিয়ে হয়তো আমার যাপনের মধ্যেও আছে। সেই কারণে এই চরিত্রটা সবসময় আমার কাছে আলাদা একটা গুরুত্ব নিয়ে আসে। জয়ের সঙ্গে আমার সিন হয়নি এখানে, কিন্তু অবভিয়াসলি আড্ডা হয়েছে, গল্প হয়েছে প্রচুর। যখনই দেখা হয় আমরা খুব আড্ডা মারি। আবিরের সঙ্গে তুমি আগে কাজ করেছি, যদি লাভ দিলে না প্রাণীতে, মেঘে ঢাকা তারাতে, এটা আমার বোধহয় 3rd কাজ ওর সঙ্গে। আবির সবসময় খুব মজার মানুষ, আমি এটা সব জায়গায় সবসময় বলি, আবির খুব ভালো মানুষ, খুব ভালো ছেলে। মানে মানুষ, আমি তো কারো মানে মন ছুতে পারবো না, মন দিয়ে তো মন ছোঁয়া যায় না, শরীরটা দিয়ে মনটাকে ছুতে হয়। তো শরীর একটা বাহন, আমার কাছে দুটোই খুব গুরুত্বপূর্ণ, কুসুমের কাছেও তাই। আমার ইন্টারপ্রিটেশনে আমি সেই দৃঢ়তাকে আনতে চেষ্টা করেছি, এবং শেষে উনি যেটা করেন সেটা কিন্তু আমার কাছে সেটা কিন্তু আত্মহত্যা না, সেটা হচ্ছে নিজের জীবনটা। এটা হয়তো কথাটা শুনতে হয়তো খুব বড় লাগে, কিন্তু ওর যে বিশ্বাস, সেই বিশ্বাসের কাছে নিজের জীবনটাকে উৎসর্গ করা। 1 আগস্ট থেকে আসছে পুতুল নাচের রীতিকথা বড় পর্দায়। ইতিমধ্যে আন্তর্জাতিক বহু সম্মাননীয় উৎসবে খুব প্রশংসা পেয়েছি, কিন্তু তারা আমাদের ভাষা না জেনে, আমাদের জীবনযাপন না জেনেই তারা এত প্রশংসা করেছেন, এত ভালো লেগেছে। এবার আপনারা তো আমাদের নিজেদের, আপনারা যেরকম ভাষা জানেন, এই জীবনযাপন জানেন, এই সময়টা জানেন, এই সময়ে চরিত্রগুলো কেন এভাবে বিহেভ করেছে, কেন তাদের জীবনটা কেমন হয়েছে, সেটা আপনারা জানেন। তো আমাদের মন তখনই ভরবে যখন আপনারা সিনেমাটা দেখবেন। বাকি ভালো মন্দ যা বলবেন সেটা শিরোধার্য।